আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন। বিশাল ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ হয় মাইক খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। সন্ধ্যায় এই গাজীপুরে কোন এক চৌরাস্তার মোড়ে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিছে। ৩-৪টা মোটরসাইকেলে এসে ১০-১২ জন এসে তাকে তার গাড়ি ভেঙে দিছে। তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি। আহারে দেখেন, এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয়, কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা। এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল। আবার এই যে হাসনাত আব্দুল্লাহকে যে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বের হয়েছে। এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল। এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আব্দুল্লাহ? আমার তো দেখা মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। কারণ সে গাজীপুরে আসছিল, যে গাজীপুরের জুট ব্যবসা, এটা আপনারা জানেন, এটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত। এখানে বেশ চাঁদাবাজি হয়। তো হাসনাত আব্দুল্লাহ এই জুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল। অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর, যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে, প্রেসার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে, হাসনাতকে চাঁদা দিতে হবে। এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপরে এমনি ছিল, সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার পায়া, গাড়িটা ভাঙছে কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই। কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না। এসব হাসনাত মাসনাত এগুলোর মায়ের কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। তবে এইসব ছাত্র সমন্বয়ক সম্পর্কে এই যে মৌলানা আব্বাসী এত চমৎকার করে বলেছেন, আমরা এই মৌলানা আব্বাসীর কথাগুলো একটু শুনি। নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো একটা অংশ থেকে থাকে, সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি। আমরা কি দেখছি? হাদি হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে, হত্যাকাণ্ডই বলা যায়। তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়, একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত। আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে 40 কোটি টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে 40 কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে। পাশাপাশি তার এখানে ম্যাগাজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে। এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয়, কারণ এই ধরনের 40 কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয়। এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে। এখন তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের বিষয় কি জানেন? যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গেছে। যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই খুনি ফয়সাল, এটি বলা হচ্ছে গণমাধ্যমে, বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন। এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না। যদি ধরে নেই যে সে চলে গেছে, যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসাসিনেশন অথবা
বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশবিশেষ হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে, এখানে ঘটনা ঘটাবে, তার একটা বড় ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা থাকবে, ছক থাকবে, এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে, করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে। একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এর পরদিন সে দেশ ছেড়ে চলে যাবে, তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কে করেছে? আপনার দিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সে ঘটনা ঘটিয়েছে, সেই বন্দুক কিভাবে পেল, আগ্নেয়াস্ত্র কীভাবে পেল, সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটরসাইকেল চালায়নি, তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে, হাদি কোথায়, তার মুভমেন্ট, সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে, করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে। এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টাতে হয়নি, তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে। সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আজকে কেন আমি কথাগুলি বলছি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। এ কথা তিনি কদিন আগেও বলেছেন। আইজিপি এবং বিশেষ করে কমিশনার, পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই, কারো জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেষ্টনীতে থাকেন, সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সে ধরনের নিরাপত্তা দিতে পারেননি। আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন। পুলিশ কমিশনার, আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই লোকটা যে খুব বেশি, আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ, খুব একটু হাবলা টাইপের, ওনাকে জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে। এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই জনাব খোদা বক্স চৌধুরী। এই খোদা বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয়, আগে অভিযোগ দিবে, পুলিশ ইয়েটিয়ে করে এরপরে অভিযোগ প্রমাণিত হলে এরপরে মামলা নেবে। তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে, কোনোভাবে কারো ব্যাপারে, কোনো অপরাধের ব্যাপারে, অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না। মামলা করার পর কি হয়, পুলিশ একটা হালকা ধারা দিয়ে, এখানে অনেক কিছু হয় পেছনে, আমার কাছে অনেক খবর আছে, আমি আর বলতে চাই না। স্টিল উই আর উই আর মনিটরিং অল দিস থিংস। আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব। পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপর দেখা যাচ্ছে যে আদালতে পাঠায়, আদালত এরপর দিন বা দুদিন ইয়েতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয়, কারণ আদালতের তেমন কিছু করার থাকে না। মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন, সম্মানিত আইনজীবীরা, তারা আবার এটাকে ব্যবস্থা করে। এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে। সিন্ডিকেট, আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জ নিতে রাজি। কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে না, আমার সাথে চ্যালেঞ্জ করুন। আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম। সারা বাংলাদেশে এইভাবে চলছে, ধরা পড়ছে বিভিন্ন অপরাধীরা, কিন্তু কয়েকদিনের মধ্যে আবারও যাতে সহজে বের হয়ে যায় এই ধরনের ধারা দিয়ে একটা বড় ধরনের ব্যবসা চলছে। এতে হয়েছে কি, কোনো অপরাধী আর জেলে থাকেনি, কারাগারে থাকেনি, শাস্তি পায়নি, তারা বের হয়ে এসে তাদের টাকার গরমে, টাকার বিনিময়ে তারা নিজেদের একটা শক্ত ঘাঁটি গেড়েছে, গেড়ে তারা এই ধরনের অপরাধ কাণ্ডকে সহজে তারা বাস্তবায়ন করতে পারছে। পাশাপাশি আমি আরেকটি ডিসক্লেইমার দিয়ে রাখি যে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই ফয়সাল হাদির খুনি ফয়সাল এখনো পর্যন্ত দেশেই রয়েছে। যদি দেশে থেকে থাকে তাহলে কেন এখন পর্যন্ত বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনও কেন গ্রেপ্তার করা হলো না
সে তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আছে, বাংলাদেশের কানায় কানায়, মানে আমি মনে করি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেয়ে রেখেছে। তাহলে কেন তাকে ধরতে পারো না এখনো পর্যন্ত? যদি বিদেশে চলে যায়, যদি ভারতে চলে গিয়ে থাকে, তাহলে এই দায়ভার কোনোভাবেই সরকারের বর্তমান যারা, এই যে বিজিবির প্রধান থেকে শুরু করে র্যাব, পুলিশ, কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউই এটাকে মানে দায় সারা কোনো কথা বলে পার পাওয়ার সুযোগ নেই, কোনোভাবেই না। এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর যদি দেশে থেকে থাকে, তাহলে এই ধরনের কথাবার্তা যারা বলছেন যে সে দেশ ছেড়ে চলে গেছে, এই ধরনের কথা বললে আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে অন্যান্য যারা সংস্থারা রয়েছে, তারা এই ঘটনাকে অথবা এই অপরাধীকে খুঁজে বের করতে প্রচণ্ড রকম ধাক্কা খাবে। আমরা আরেকটু শিওর হওয়া উচিত যে তার লোকেশনের ব্যাপারে সে কি আসলে চলে গেছে কিনা। আর গিয়ে থাকলে অবশ্যই এসব তথ্য প্রকাশ করবার আগে পাবলিকলি আমাদের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে জানানো উচিত। তারা এটাকে মাথায় নিয়ে ওইভাবে কাজ করবে। কিন্তু হুট করে মানে পুরো গণমাধ্যমে এভাবে বলে দেওয়ার মানে হলো যে যারা খোঁজ করবে তারা অলরেডি অর্ধেক ব্রেকডাউন হয়ে যাবে। কারণ তাদের কাছে মনেই হবে যে তা খুঁজে লাভ কি, সে তো চলেই গেছে, অথচ হতেও পারে সে রয়ে গেছে। আমাদের শুধু কোনো আধা বিশ্বস্ত ইনফরমেশনের উপরে এমন ধরনের কথা ছড়ানো উচিত নয় এই মুহূর্তে অন্তত পক্ষে। কারণ আমাদের সকলের গোল উদ্দেশ্য একই, যে কোনো সে যে দলেরই হোক, খুনি তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এতে আমরা কে জুলাইয়ের পক্ষের, কে বিপক্ষের, কে ৭১-এর পক্ষের বিপক্ষে এগুলি না। যে কোনো দলের যে কেউ এরকম নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা তার বিচার নিশ্চিত করবই। এটা সম্মিলিতভাবে কালেকটিভলি সবার এটা দায়িত্ব। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, এখন আমার শেষ এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যে দায়িত্বে যারা রয়েছেন অবহেলার দায়ে পদত্যাগ করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, কমিশনার সাহেব, জানি না এটার মধ্যে কতটুকু ওনার দায়িত্বহীনতা রয়েছে। যতটুকু জানি উনি সক্রিয়তার সাথে কাজ করার চেষ্টা করেন। এবং বিশেষ করে খোদা বক্স চৌধুরী সাহেব, আপনি স্টেপ ডাউন, জাস্ট স্টেপ ডাউন। You are not capable to run this kind of duty. You already failed. You proved you already failed. Please step down. আপনার কারণে আমাদের দেশের 12টা বেজে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আপনি আগের তুলনায়, আগের চেয়েও অনেক খারাপ করে ফেলছেন। জাস্ট স্টপ। আপনার কথায় চলবে না। বাংলাদেশের অরক্ষিত রেখেছেন আপনি আমাদের এই 18 কোটি মানুষকে অরক্ষিত রেখেছেন। এখন এটা শেষ হওয়া উচিত। বলে দিলাম, আপনাকে দায় নিতে হবে। আপনি ছুপা রুস্তমের মতো কাজ করছেন পেছনে থেকে। আপনি পুলিশ বাহিনীকে মানে যেভাবে ইচ্ছা এভাবে আপনি আপনার মতো করে বানিয়ে আপনি পুরোপুরি একটা ভালনারেবল সিচুয়েশন করে রেখেছেন সব ক্ষেত্রেই। আরে পুলিশ বাহিনী ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে? প্লিজ স্টেপ ডাউন। আপনারা যদি লোভী না হন, আপনারা যদি ক্ষমতা লোভী না হন, তাহলে কয়েকজন আপনাদের পদত্যাগ করে প্রমাণ করুন যে আপনারা লোভের জন্য নন, আপনার ক্ষমতার লোভী নন। পরিবর্তনের পর আপনারা যে কোনো ধরনের ত্যাগ করতে রাজি আছেন। ওকে, আমরা কোনো সুবিধা নেইনি, অনেক ভূমিকা রেখেছি, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, হালকাভাবে নেবেন না। আপনারা এমন কোনো ভূমিকা রাখেন নেই যে আপনাদেরকে সিরিয়াসলি দেখার প্রয়োজন আছে, কোনো দরকার নেই। আজ আছেন, কাল নেই। বাট আমরা বুলেটের সামনে কথা বলেছি, আজকে কালকেও বলবো। এভাবে আমরা করে আসছি। সুতরাং প্লিজ অতিরিক্ত হওয়ার আগে স্টেপ ডাউন। শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুলকালাম চলছে বাংলাদেশে। এমন নয় যে হাদি বড় মাপের কোনো রাজনৈতিক নেতা। যতদূর জেনেছি তিনি এখনো মরেননি, তবে অবস্থা খুবই খারাপ। কেউ বলছে তিনি বেঁচে আছেন, কারো মতে মরে গেছেন। অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি। জানি না হাদি এবং খালেদা জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না। যদি 16ই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে, তাতে বিএনপি দলের লাভ
কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা। কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত, আবার এর সাথে আরো বলছে ভারতের হাত, আওয়ামী লীগের হাত এবং আরো অনেকের হাত। আমাদের আজকের এখনকার আলোচনা হাদিকে নিয়ে, কে তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব। একেবারে গোয়েন্দা গল্পের প্লট। আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে। বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি। দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা। শার্লক হোমসের পদ্ধতির মূল ভিত্তি হল প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান। তিনি অপরাধের জায়গায় ছুটে যান, ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন। জুতোয় কোথায় মাটির দাগ আছে, ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে, সিগারেটের একটা টুকরো, আঙুলের ছাপ, এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত খুনের তদন্তে এই ধরনের তদন্তের প্রক্রিয়া খুব কাজ দেয়। গোয়েন্দা কাহিনীর রানী হচ্ছেন আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টির গোয়েন্দা আরকুল পোয়ারো, তিনি আবার উল্টো পথে হাঁটেন। তিনি তদন্ত করেন একেবারে আলাদাভাবে। তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না। তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনিদের মনস্তত্ত্ব, সাইকোলজি, সেগুলো বিশ্লেষণ করেন। আরকুল পোয়ারোর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে খুনির কাছে পৌঁছে যান, তাকে ধরেন। তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন, এই খুনে কার লাভ সবচেয়ে বেশি, অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান। ইংরেজিতে যাকে বলে কুই বোনো, মানে কার সবচেয়ে বেশি লাভ। শার্লক হোমসের লাইন এই খুনের কিনারায় কাজ দেবে না যেভাবে হাদিকে হত্যা করা হয়েছে, কারণ ঘটনাস্থলে গিয়ে কোনো বিশ্লেষণ করার সুযোগ এখানে নেই। রাস্তায় চলন্ত গাড়িকে ধাওয়া করে খুন করার যে চেষ্টা, সেখানে আঙুলের ছাপ, সিগারেটের বাঁট, এসব কোথায় পাওয়া যাবে? এখানে তদন্ত চলবে আগাথা ক্রিস্টির যে গোয়েন্দা আরকুল পোয়ারো, তার তত্ত্ব অনুযায়ী। আগাথা ক্রিস্টি এবং তার গোয়েন্দা আরকুল পোয়ারো, এটা যদিও ওই উচ্চারণে এটা হয় হারকিউল, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আরকুল পোয়ারো। তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসতো, তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি? দুর্ভাগ্য, আগাথা ক্রিস্টি আজ বেঁচে নেই, আর তার গোয়েন্দা আরকুল পোয়ারোকেও তাই পাওয়া যাবে না। কিন্তু তারা না থাকলেও তাদের চিন্তাধারা বা থট প্রসেস, সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে। সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি। আষাঢ়ে গল্প ভাববেন না, এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনুন আমার বিশ্লেষণ। বিরোধ থাকলে স্পষ্ট জানান, ভদ্র ভাষায়, ভালোভাবে। এবং যদি আমাকে পছন্দ করেন, আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি, তাহলে সেটাও লিখে জানান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু আগাথা ক্রিস্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে। আর এই কদিন হাসপাতালের শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে
তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি যেটা আপনাদেরকে বলবো। শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ। এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয়। প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম। তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর: তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা। মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে, ওসমান হাদি সেই রাজনীতির বড় সড় সমর্থকও বলতে পারেন, নেতাও বলতে পারেন। সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের। এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি, জামায়াত এবং আরো কেউ কেউ। এই পরিস্থিতিতে আজ যদি আগাথা ক্রিস্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে ওসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন, তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত? আগেই বলেছি, আগাথা ক্রিস্টির জগৎ হলো নিরেট যুক্তি, পর্যবেক্ষণ এবং সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন, রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস, আমাদের মাথার ঘিলু, এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী। যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয়, তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই। এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের? পোয়ারো সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত। প্রশ্নটা হচ্ছে দ্য মোটিভ, ম্যাডাম or monsieur, the motive, that is the ultimate thing. বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ীর ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন, অনেক কিছু বলেছেন। ইতিমধ্যে খবর পেয়েছে সেখানে আওয়ামী লীগের যোগসাজশের প্রসঙ্গও এসেছে। সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না, কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তার তল্পিবাহক প্রচার যন্ত্র যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে, সেটা ভারত বিরোধিতা। আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই। পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে। সম্ভাব্য খুনি কে হতে পারে? এক, ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা, তার বলা যায় কি দ্য ম্যান অর ওম্যান নেক্সট ডোর, অর্থাৎ ওনার কাছের লোকরা যারা লোভ বা ঈর্ষা তার বশে এই খুনটা করতে পারেন। পোয়ারো প্রথমেই দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের লোক কারা। তারা ইনকিলাব মঞ্চের সহ নেতা হতে পারে, ইনকিলাব মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে, মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোনো কাজ করতে চায়। কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা। পোয়ারো দেখতেন হত্যাকাণ্ডের পরপরই কে হাদির জন্য সব থেকে বেশি চেঁচাচ্ছে, হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে, এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে বসার চেষ্টা করছে, বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে।
এদের অ্যালিবাই, মানে তারা কোথায় ছিল, তারা কিন্তু ঘটনার কাছাকাছি থাকবে না, ওরা অনেকটা দূরে থাকবে, দূরে থেকে তারা কলকাঠি নাড়াবে। সুতরাং এদের ওই অ্যালিবাই, অজুহাত, সেগুলো পরীক্ষা করে এরা সহজেই এদের মিথ্যাচার ধরে নেওয়া যায়। দ্বিতীয় মোটিভ কাদের থাকতে পারে? যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা, ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন, এমন কেউ যিনি মনে করতেন ওসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা ফাঁস করে দিতে পারে। বাংলাদেশে এখন তো চুরি, জোচ্চুরি, ঘুষ, খুন এসবের তো কোনো শেষ নেই। সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক, এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে। এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনি। পোয়ারো সাহেব, আগাথা ক্রিস্টির গোয়েন্দা, তিনি প্রথমে এতক্ষণে দেখে ফেলতেন খুনের দিন কে এমন ভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায়, কিন্তু যার অ্যাক্সেস হাদির কাছে যাওয়ার সুযোগ ছিল। পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি, এই আপাত নির্দোষ, মানে যে বন্ধু হাদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে, ভাব দেখাচ্ছে, সেই হয়তো আসল খুনি। 3 নম্বর আরেকটা মোটিভ কি হতে পারে? সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন। কোনো রাজনৈতিক দল নয়, বরং ওই দলের কোনো সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয়, প্রতিপক্ষের সাথে তার ব্যবহার আরো তার মতো, তার মনের মতো হচ্ছে না, তিনি এই হত্যাকাণ্ড তিনিও করতে পারেন। এই খুনি আবেগপ্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য। হয়তো সে তার দলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে। পোয়ারো ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে, মানে হচ্ছে কি জানেন তো, মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো, সেটা কিন্তু আসল ঘটনা নয়, আসলকে চাপা দেওয়ার জন্যে একটা মিথ্যেকে সামনে রেখে দেয়া। পোয়ারো আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না, এ খুন করতে পারে, ও খুন করতে পারে, সে খুন করতে পারে, পোয়ারো সেদিকে যাবেন না, তিনি যাবেন সম্পূর্ণ উল্টো দিকে। আর এইবার আসি, তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে। এরপরে আসি, কেন পোয়ারো বড় দলগুলোকে, ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, এগুলোকে আমলই দিতেন না পোয়ারো, মানে আগাথা ক্রিস্টি। কারণটা হচ্ছে কি, ডিপ স্টেটের তত্ত্বকে গুরুত্ব তা দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে, উদ্দেশ্যকে। তিনি বিশ্বাস করতেন বড় অপরাধেও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে। অনেক খুন হয়ে যায় তার মানে কারণটা কিন্তু অনেক ছোট ছোট কারণের মধ্যে। যদি আওয়ামী লীগ, ভারত বা জামাত এই কাজটি করত, তবে তারা এটা করত নিখুঁত ভাবে, কোনো প্রমাণ থাকতো না। বাংলাদেশে গত 1-2 মাসের মধ্যে অন্তত 30 জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে। কে খুন করেছে, কিভাবে খুন করেছে, তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে, পাকিস্তানের গুপ্তচর আছে, তুরস্কের গুপ্তচর আছে। একটা গুপ্তচরের ব্যাপারে, খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি। কেন? কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা, তারা এত নিখুঁত ভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে 31 জন খুন হয়েছে, একজনকেও গ্রেপ্তার করা যায়নি। এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো বা মোটিভের ছাপ থাকতো, পোয়ারো কিন্তু ধরে ফেলতেন, কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই। তাহলে সেজন্যই তো কেউ ধরা পড়েনি ওই কাণ্ডগুলোতে। তাহলে হাদি কাণ্ডে পোয়ারোর চূড়ান্ত রায় কি হতে পারে? হু ইজ দ্য আনএক্সপেক্টেড ভিলেন?
এমন খলনায়ক যাকে কেউ আশাই করেনি যে খুন করতে পারে। পোয়ারোর বহু কাহিনীর অভিজ্ঞতা বলে যে খুনি তাকে কেউ সন্দেহ করে না। পোয়ারো প্রথমেই ঘোষণা করতেন কি, মসিয়ে, দ্য ক্রাইম ওয়াজ নট পলিটিক্যাল, it was personal, dressed up in the cloak of politics. The motive was not for the good of the revolution, but for the control of the funds or the love of the leadership position. কি এর অর্থটা হচ্ছে, মহাশয় বা মহাশয়া, অপরাধটি রাজনৈতিক নয়, এটা ব্যক্তিগত, রাজনীতির আড়ালে ঢাকা রয়েছে। এর উদ্দেশ্য এই দেশের মঙ্গল নয়, বিপ্লবের মঙ্গল নয়, বরং তহবিল নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে। পোয়ারো তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়ত ওই ইনকিলাব মঞ্চের একেবারে কাছের কেউ, হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন, অথবা হাদির সেকেন্ড ইন কমান্ড যিনি হাদির ছায়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব। রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করাই এই মার্ডারের মূল মোটিভ। এই খুনি এমনও হতে পারে যে হাদির কাছের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোন ব্যক্তির কাছ থেকে, ভারতের কাছ থেকেও নয়, আওয়ামী লীগের কাছ থেকেও নয়। বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল, সেই সুনাম ইউনূসের আমলে মোটামুটি শেষ। সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে, ভারত তাকে ফেরত পাঠাক এক্ষুনি, এইটা আবার বলেছে, এই দাবি করেছে ইউনূস সরকার। আবার ওই সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি, তারা দেশেই আছে। সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা। কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে। কারণটা হচ্ছে, অনেক কারণ তাদের আছে, নির্বাচন পেছানো তাদের একটা বড় কারণ, এছাড়াও আরো কারণ।